আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব স্পিচ চেঞ্জ অথবা ন্যারেশন চেঞ্জ নিয়ে। এটাকে স্পিচ চেঞ্জও বলা হয়, ন্যারেশন চেঞ্জও বলা যায়। তো স্পিচ চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ নিয়ে অনেকের মনে একটু ভয়ভীতি আছে। অনেক স্টুডেন্ট মনে করে এটা কঠিন বিষয়। আসলে ন্যারেশন চেঞ্জ মোটেই কঠিন বিষয় নয়। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি খুঁটিয়ে খুঁটিয়ে সব বিষয় বুঝিয়ে বলার চেষ্টা করব। তাহলে তোমরা দেখবে যে ন্যারেশন চেঞ্জ আসলে খুবই সহজ বিষয়। আজকের ভিডিওটি যারা বুঝে না, যারা কম বুঝে, যারা মধ্যমানের এবং যারা একটু বেশি বুঝে, সবার জন্য উপকারী। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে ন্যারেশন তোমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আলোচনা করব হচ্ছে আজকে ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগের ভিডিওতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আমরা জানি অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। যদি কোনো সেন্টেন্সের মধ্যে মনের সাধারণ কথা বোঝানো হয়, তাহলে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। প্রশ্ন করা বুঝালে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আদেশ, উপদেশ, নিষেধ বুঝালে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। দোয়া বা আশীর্বাদ বুঝালে তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। আর মনের উচ্ছ্বাস বা আবেগ বুঝালে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচ চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। প্রথমেই জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আমি একটু বলেছি, এখন আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এখন আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্সের চেহারাটা কেমন, ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে কেমন কেমন হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হতে পারে। তার মানে মূল ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে দেখলে তোমরা বুঝে নেবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, তাহলে তার স্ট্রাকচার হবে অক্সিলিয়ারি ভার্ব যোগ নট যোগ ভার্ব। অর্থাৎ অক্সিলিয়ারি যোগ নট যোগ ভার্ব দ্বারা শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার লেট দ্বারা শুরু হতে পারে, অর্থাৎ প্রস্তাব বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। আবার কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ ইত্যাদি অ্যাডভার্ব দ্বারাও শুরু হতে পারে। আরেকটা বিষয়, তোমরা মূল ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি অনুরোধ বুঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব সেইটি রিকোয়েস্টেড হয়ে যায়। আদেশ বুঝালে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি আদেশ বুঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব সেইটি অর্ডার বা কমান্ডেড হয়ে যায়। কথাগুলো একটু পরে আমি আরো ক্লিয়ার করব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং শুনো। আর ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি উপদেশ বুঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব সেইটি অ্যাডভাইসড হয়ে যায়। আর অনুরোধ, আদেশ, উপদেশ কিছুই না বুঝালে রিপোর্টিং ভার্ব সেইটি টোল্ড হয়ে যায়। এখানে একটা কথা মাথায় রাখবে, সেইটকে টোল্ড বানাইতে হলে অবশ্যই তারপরে একটা অবজেক্ট থাকতে হবে, অর্থাৎ মি, হিম এই জাতীয় কিছু একটা থাকতে হবে। আর একটা বিষয় নোট নাও, সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমাদেরকে সেখানে টু লিখতে হবে। রাইট টু, রিমুভিং কমা এবং ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমাকে তুলে দিয়ে সেখানে টু লিখবে। রোলস নিয়ে বকবকানি বন্ধ করে এবার আমরা চলো কাজে নেমে পড়ি। হি সেইড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। কিভাবে বুঝলাম? এখানে এই যে ইনভার্টেড কমা দেওয়া আছে, যদি ইনভার্টেড কমা দেওয়া থাকে তাহলে বুঝবে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর অর্থগত দিক থেকে বোঝার উপায় হচ্ছে, যদি কেউ কোনো কথা বলে সেটা যদি তুমি হুবহু কোট করো, হুবহু বর্ণনা করো, তাহলে সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। যেমন তোমার আব্বু তোমাকে বলল, এ বাবা পড়তে বসো। তারপর তুমি তোমার আঙ্কেলকে গিয়ে বা কোনো স্যারকে গিয়ে বললে, স্যার আমার আব্বু বলেছে এ বাবা পড়তে বসো। তোমার আব্বুর কথাটি তুমি হুবহু তোমার স্যারের কাছে কোট করলে, হুবহু স্যারের কাছে বর্ণনা করলে, ঠিক যেভাবে তোমার আব্বু বলেছে সেভাবে। তাহলে এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। তো এটাকে আমরা এখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমরা একদম ধাপে ধাপে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে কথা বলবো। একেবারে যারা একেবারেই বুঝো না তাদের জন্য তারাও আজকে বুঝে যাবে আশা করি। দেখো, হি আমরা এটা পরিবর্তন করব না, আমরা পরিবর্তন করব সেইড। সেইড পরিবর্তন করতে হলে আমাদেরকে প্রথমেই তাকাইতে হবে রিপোর্টেড স্পিচের দিকে। রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স? যেহেতু এই যে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেইডটাকে পরিবর্তন করতে হবে। সেইডটাকে পরিবর্তন কিভাবে করব? যদি রিপোর্টেড স্পিচে যদি অনুরোধ বুঝায়, তাহলে আমরা সেইডটাকে রিকোয়েস্টেড বানিয়ে দেব। প্রশ্ন হতে পারে আমরা কিভাবে বুঝবো এখানে যে অনুরোধ বুঝিয়েছে? এখানে এই যে সম্পর্ক হি এবং মি এর মধ্যে কোনো আদেশ বা উপদেশের সম্পর্ক নেই, হ্যাঁ, সাধারণ সম্পর্ক। সেই জন্য আমরা এখানে ধরে নেব যে রিকোয়েস্ট করা হয়েছে। সুতরাং আমরা সেইটাকে কি বানাবো? রিকোয়েস্টেড বানিয়ে দেব। আর কি করব? আমরা কমা এবং ইনভার্টেড কমার জায়গাতে টু বসাবো। আর
আরেকটা বিষয় হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রোনাউন থাকবে সেগুলোকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসনের প্রোনাউন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে চেঞ্জ হয়ে যাবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন এর প্রোনাউন থাকে তাহলে সেটা অবজেক্টকে অনুসরণ করবে। এই সেন্টেন্সের মধ্যে অবশ্য সেটা নাই, আমি বলে দিচ্ছি আর কি। এখানে যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে সেটা মি কে অনুসরণ করতো। এটা যেহেতু ফার্স্ট পারসনের প্রোনাউন তাই সেটা হি কে অনুসরণ করে এটা হিম হয়ে যাবে। মি যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সুতরাং মি এর পরিবর্তে আমরা এই মি এর জায়গাতে কি লিখবো? হিম লিখবো। আর কোনো পরিবর্তন নাই, কমা এবং ইনভার্টেড কমাটা তুলে দেবো আমরা, সেখানে টু লিখবো, আর কোনো পরিবর্তন। তাহলে আমাদের এই যে এতক্ষণ যতগুলো কথা বললাম সেই কথাগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের আনসারটি দাঁড়ায় হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। শেষ হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। আরেকটা দিই, হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দেখো এখানে প্লিজ আছে, হ্যাঁ, এখানে প্লিজ দ্বারা এটা আমাদেরকে আরো সহজ করে দিছে। আমরা এটাকে এখানে যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে অনুরোধ বোঝাচ্ছে সেটা আমরা প্লিজ দিয়ে সহজেই বুঝতে পারছি আর কি। তো যদি প্লিজ হয় তাহলে নিয়ম কোনো পাল্টিবে না, নিয়ম আগের মতোই থাকবে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করব? প্রথমে সেইটাকে আমরা রিকোয়েস্টেড বানাবো, যেহেতু রিপোর্টেড স্পিচের মধ্যে অনুরোধ বোঝাচ্ছে সেজন্য সেইটাকে আমরা রিকোয়েস্টেড বানাবো। আর রিকোয়েস্টের পরে টু বসানো, সেজন্য রিকোয়েস্টেড মি হবে, আর কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে টু বসাবো। বাকি মিটাকে এই যে এখানে যে মি আছে এটা হচ্ছে ফার্স্ট পারসনের প্রোনাউন। ফার্স্ট পারসনের প্রোনাউন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন হয়, সেই জন্য মি যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম বসবে এখানে। বাকি আর কোনো পরিবর্তন নাই। তাহলে আমাদের আনসারটি কি দাঁড়ায়? সরি, আমাদের আনসারটি হয় হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা সেন্টেন্স, মাই ফাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো এখানে শুরুতে অলওয়েজ একটা অ্যাডভার্ব এসেছে, এখানে যেমন প্লিজ এসেছিল এখানেও সেরকম মূল ভার্বের পূর্বে একটা অ্যাডভার্ব এসেছে। মাই ফাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এটা বোঝাচ্ছে মূলত অ্যাডভাইস, মানে পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে যে তুমি সবসময় সত্য কথা বলবে। আমার বাবা আমাকে বললেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য বলবে। এটা হচ্ছে একটা উপদেশ, সেই জন্য আমরা সেইটাকে কি বানাবো? আমরা সেইটাকে বানাবো হচ্ছে অ্যাডভাইস। যেহেতু এখানে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে অলওয়েজ, এই অলওয়েজ শব্দটা পিছনে চলে যাবে। অলওয়েজ শব্দটা এটা অ্যাডভার্ব, এটা বাদ যাবে না এখানে, প্লিজ বাদ। আচ্ছা আমি আনসারটা দিয়ে দিই, একটু কথা আছে এখানে। আমরা সেইটাকে অ্যাডভাইস বানাই দিলাম যেহেতু এখানে উপদেশ দেওয়া হয়েছে, আর বাকি নিয়ম আগের মতোই। তো তবে এখানে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এইখানে আগের সেন্টেন্সের মধ্যে আমরা প্লিজকে আনসারের মধ্যে লিখি নাই। আগে পিছে কোথাও এই যে ভার্বের সাথে ভার্বের পূর্বে যে অ্যাডভার্বটা ছিল প্লিজ, এটা ভার্বের আগেও নাই এবং সেন্টেন্সের শেষেও নাই। নিয়ম হচ্ছে হয়তো ভার্বের আগে থাকবে, না হলে সেন্টেন্সের শেষে থাকবে, অথবা ভার্বের পরেও থাকতে পারে। তো এখানে তো প্লিজকে আমরা বাদ দিয়েছি। কেন বাদ দিলাম? কারণ এই রিকোয়েস্টের মধ্যে প্লিজের অর্থটা আছে। প্লিজ মানে অনুগ্রহ করে, আর রিকোয়েস্ট মানে অনুরোধ করলো। যেহেতু রিকোয়েস্টেড ওয়ার্ডটার মধ্যে প্লিজের অর্থটা লুকায়িত আছে, সেই জন্য আমরা বাড়তি প্লিজ লিখার প্রয়োজন বোধ করি নাই, আমরা লিখি নাই। কিন্তু অলওয়েজ মানে সব সময়। তো অলওয়েজের মধ্যে কি অ্যাডভাইসের মধ্যে কি অলওয়েজের অর্থ লুকায়িত আছে? না, অ্যাডভাইস মানে পরামর্শ দিলেন, আর অলওয়েজ মানে সব সময়। তাহলে অ্যাডভাইসের সাথে অলওয়েজের সম্পর্ক নাই, সেই জন্য আমাদেরকে অবশ্যই অলওয়েজ শব্দটা এখানে লিখতে হবে। কথাটা মোটেই কঠিন না, যদিও কথা বেশি কিন্তু সহজ বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার কথা রিপিট করলাম না, সামনে আগাই। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার লে ডাউন। তো লে ডাউন হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো লে ডাউন, শুয়ে যাও। লে ডাউন মানে শুয়ে যাও। এখানে একটা বিষয় খেয়াল করো, ক্যাপ্টেন এবং সোলজারের মধ্যে যে সম্পর্ক, ক্যাপ্টেন এবং সোলজারের মধ্যে যে সম্পর্ক, এটা কি পরামর্শ দেওয়ার সম্পর্ক, উপদেশ দেওয়ার সম্পর্ক, নাকি অনুরোধ করার সম্পর্ক, নাকি আদেশ দেওয়ার সম্পর্ক? অবশ্যই আদেশ দেওয়ার সম্পর্ক, কারণ ক্যাপ্টেন সোলজারদেরকে মানে দলনেতা সেনাদেরকে নির্দেশ দেয়, কমান্ড করে, অর্ডার করে, কেমন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সেই জন্য আমরা এই সেইটটাকে কি বানাবো? অর্ডার অথবা কমান্ডেড বানিয়ে ফেলবো। সেইটটাকে আমরা অর্ডার বানাবো অথবা কমান্ডেড বানাবো। অর্ডার বানানো যাবে, কমান্ডেড বানানো যাবে। আর কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে টু বসবে। তাহলে আনসারটা কি হয়? দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার, এখানে অর্ডারও লিখতে পারো তোমরা। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার টু লে ডাউন। খুবই সহজ, খুবই মজা, একদম কঠিন কিছুই নেই এখানে, একদম সহজ।
হ্যাঁ, আমরা সেইটাকে কমান্ডেড বানিয়ে দিলাম, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু লিখলাম, আর বাকি সব ঠিকঠাক আছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গো আউট অফ দ্য ক্লাসরুম। শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন ক্লাসরুমের বাইরে চলে যাও। এইখানে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্স, এই সেন্টেন্সের ঢং দেখে, সেন্টেন্সের অবস্থা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে উনি শিক্ষক আদেশ দিচ্ছেন আর কি, ক্লাসরুমের বাইরে চলে যাও। সেন্টেন্সের অবস্থা দেখে অনেক সময় আমরা বুঝতে পারি বিষয়গুলা। তো গো আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে চলে যাও, এটা যেহেতু নির্দেশ দিচ্ছে সেজন্য আমরা সেইটাকে কি বানাবো, অর্ডার্ড অথবা কমান্ডেড বানিয়ে দেব। হ্যাঁ, আর বাকি নিয়ম আগের মতোই থাকবে, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে আমরা টু লিখবো। দ্য টিচার আনসারটা কি দাঁড়ায় তাহলে, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, অর্ডারের পরে টু বসে না, এটা অর্ডারের সাথে টু প্রিপোজিশন থাকে না, এটা প্রিপোজিশনালগত বিষয়, সেজন্য টু নাই আর কি। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু গো আউট অফ দ্য ক্লাসরুম। আমরা কিছুই করিনি, শুধু সেটটাকে পাল্টিয়েছি আর এখানে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে টু বসিয়েছি, আর কোনো কিছুই করিনি আমরা। খুবই সহজ বিষয়। এখন মজার একটি টেকনিক দিয়ে আমরা সেন্টেন্সগুলির নেগেটিভ ফর্মের ভয়েস চেঞ্জ শিখে ফেলবো। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করেছিলাম সেগুলোই আমরা এখন এগুলো নেগেটিভ করে ফেলবো। নেগেটিভ হইলে কি রকম হয়, কিভাবে করতে হয় সেটা আমরা এখন শিখব। হি সেড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই সেন্টেন্সটা একটু আগে আমরা এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ একটু আগে করে এসেছি আমরা, তবুও এই সেন্টেন্সটা দেওয়ার একটা কারণ হলো এই সেন্টেন্সটার আনসার কিভাবে লিখছিলাম আমরা সেটা একটু দেখানো। এটা আনসার লিখেছিলাম আমরা, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভের জায়গাতে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে আমরা টু গিভ লিখেছিলাম, মানে টু বাড়িয়েছিলাম, বাড়তি টু লিখেছিলাম। হ্যাঁ, তো এইটা যদি নেগেটিভ হয় তাহলে এটা চেহারাটা কেমন হবে, এটা যদি নেগেটিভ হয় তার চেহারাটা হবে এরকম, হি সেড টু মি ডোন্ট গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তিনি আমাকে বললেন, সে আমাকে বলল আমাকে এক গ্লাস পানি দিও না। তাহলে আগেরটা হচ্ছে পজিটিভ, মানে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, আর এখন যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ বা না বোধক। এই না বোধক হলে আমাদেরকে বাড়তি খুব একটা বেশি কিছু করতে হবে না, আগের মতোই মোটামুটি থাকবে, সামান্য একটু খেয়াল করতে হবে। এই যে এখানে আগে ছিল গিভ, এখন হচ্ছে ডোন্ট গিভ, আগে ছিল গিভ, এখন হচ্ছে ডোন্ট গিভ। তো গিভের জন্য আমরা কি আনসার দিয়েছিলাম, টু গিভ। ডোন্ট গিভের জন্য আমরা আনসার দেব নট টু গিভ, নট টু গিভ। আমি আবার বলছি, গিভে যখন মূল ভার্ব ছিল তখন আমরা লিখেছিলাম টু গিভ, যখন মূল ভার্ব গিভ ছিল তখন লিখেছিলাম টু গিভ, আর যখন ডোন্ট গিভ তখন আমরা লিখবো নট টু গিভ, অর্থাৎ এখানে একটা বাড়তি নট বসাবো যেহেতু এটা নেগেটিভ। আর কোনো কিছুই পরিবর্তন হয় নাই, আর সব আগের মতোই আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই মজা, খুবই সহজ। দেখো আমরা শুধু নট টুটা, টু তো আগেই ছিল, নটটা বাড়িয়েছি। আর একটু দেখবো, একটু আগে আমরা যেটা করেছিলাম, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার লে ডাউন, এটা একটু আগে আমরা এটা সমাধান করেছিলাম। কিভাবে সমাধান করেছিলাম, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার, আচ্ছা আরেকটা সরি, এখন এই সেন্টেন্সটা যদি এই যে সেন্টেন্সটা এটা যদি আমরা নেগেটিভ করি আর কি, তাহলে নেগেটিভ কি হয়, এটা নেগেটিভ হবে দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার ডোন্ট লে ডাউন, শুয়ে যেও না। তাহলে আমরা এটার মানে কি বলে ফেসিভ ভয়েসটা কিভাবে লিখবো, দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার নট টু লে ডাউন। আগে আমরা বলেছিলাম দ্য ক্যাপ্টেন সেড কমান্ডেড দ্য সোলজার টু লে ডাউন, আর এখন লিখেছি নট টু লে ডাউন, এখানে একটা নট বাড়তি লিখেছি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গো আউট অফ দ্য ক্লাসরুম, এটাও আমরা একটু আগে করে এসেছি। তো এটা জায়গাতে যদি এরকম হয় নেগেটিভ হয়, ডোন্ট গো আউট অফ দ্য ক্লাসরুম এরকম নেগেটিভ হয়, আগে ছিল গো আউট, এখন হচ্ছে ডোন্ট গো আউট। তাহলে এখানেও আগের মতো আমরা ওই খুব সহজে করে ফেলতে পারবো, এখানে হবে নট টু গো আউট, গো আউটের জায়গাতে এখন আমরা নট বাড়িয়ে দেবো, নট টু গো আউট, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। আর অন্যান্য যে কথাগুলো, অন্যান্য যে যেভাবে অন্যান্যগুলো যেভাবে পরিবর্তন করেছি সেগুলো তো আগের মতো, সেখানে নতুন কোনো কথা যোগ হবে না, শুধু এখানে নট একটা বাড়বে। He said to me, don't give me a glass of water. এই সেন্টেন্সটা যদিও একটু আগে আমরা করেছি, তো এখন আবার আসার কারণ কি, হি said to me, don't give me a glass of water, এটা আমরা একটু আগে সমাধান করে এসেছি। এই ডাইরেক্ট স্পিচ আমরা একটু আগে করেছি, তাহলে এখন কেন আসলো,
এখন আসার একটা কারণ আছে, তোমরা একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও এখানে। হি রিকোয়েস্টেড মি নট টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, মানে উপরের সেন্টেন্সটার ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে এইটা, হি রিকোয়েস্টেড মি নট টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। কিন্তু এইটাকে এইভাবেও, এই নট টু গিভ দিয়ে করেছিলাম না, এইটাকে আমরা অন্যভাবেও করতে পারি। আমরা রিকোয়েস্টেডের জায়গাতে ফরবেড লিখতে পারি। ফরবেড মানে কি? ফরবেড, ফরবিড, ফরবেড, ফরবিড, ফরবেড, ফরবেড এর অর্থ হচ্ছে নিষেধ করা, নিষেধ করা। ফরবিড নিষেধ করা, ফরবেড নিষেধ করলো, ফরবেড নিষেধ করা হলো। তো আমরা এর রিকোয়েস্টেড ফর এর পরিবর্তে যদি ফরবেড লিখি, তাহলে কিন্তু আমাদের আর এখানে নট লিখতে হবে না। নিষেধ করা এর মধ্যে কিন্তু নট এর অর্থ আছে, সেই জন্য এখানে আর বাড়তি নট টু গিভ আর লিখতে হবে না। অর্থাৎ এইটা হচ্ছে আরেকটা অপশন আর কি। তোমরা এভাবে করলেও মার্ক পাবে, আর নিচে যেটা আছে ফরবেড দিয়ে এটা করলেও মার্ক পেয়ে যাবে। দুইটাই করতে পারবে, তোমরা দুটোই শিখে রাখবে, তাহলে ইংলিশের দক্ষতা একটু বাড়বে। আর এটা বাংলা ব্যাকরণেও আছে, মানে না বোধক, না বোধক, না ব্যবহার না করেই সেন্টেন্সকে কিভাবে না বোধক করতে হয়, এই এই অপশন মানে এই টপিক্সটা বাংলা ব্যাকরণেও আছে। এটা ঠিক সেটাই, অর্থাৎ এখানে নট ব্যবহার না করে সেন্টেন্সটিকে কিভাবে না বোধক করতে হয় তার সিস্টেম হচ্ছে এইটা। রিকোয়েস্টেডের জায়গাতে আমরা ফরবেড বসাই দিলাম, হি ফরবেড মি, সে আমাকে নিষেধ করলো টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, তাকে এক গ্লাস পানি দিতে, তাকে এক গ্লাস পানি দিতে নিষেধ করলো সে আমাকে। তো অর্থগত দিক কোনো মিল বেশ কম নাই, অর্থগত দিক থেকে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। সামনে আগাই। ফাদার সেড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল। নিচে যে লেখাটা আছে আর কি, এটা তোমরা পড়ার দরকার নাই, এটা আসলে বাড়তি একটা লেখা চলে আসছে। ফাদার সেড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল, পিতা তার ছেলেদেরকে বললেন ডোন্ট কোয়ারেল, ঝগড়া করো না। আমি একটু ব্যাকে যাচ্ছি, এখানে একটু খেয়াল করো। হি রিকোয়েস্টেড মি নট টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, এটাকে আমরা আরেকটা অপশন দিয়ে অন্য নিয়মে যেভাবে করেছিলাম, হি ফরবেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ রিকোয়েস্টেডের পরিবর্তে ফরবেড লিখে আমরা আরেকটা নিয়মে যেটা করেছিলাম ঠিক সেটা এটাও এখানেও প্রয়োগ করতে পারো। ফাদার সেড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল, এটা আমরা একটু আগে কিভাবে ইনডাইরেক্ট করেছিলাম, এইভাবে করেছিলাম, ফাদার রিকোয়েস্টেড হিজ সন্স নট টু কোয়ারেল। ঠিক এটাকেও আরেকটা অপশন দিয়ে, এটার আরেকটা অপশন আছে, নট টু না লিখে তুমি রিকোয়েস্টেডের পরিবর্তে ফরবেড লিখে এটাকে করতে পারো। ফাদার ফরবেড হিজ সন্স টু কোয়ারেল, দেখো এখানে আর নট টু নাই, এখানে হচ্ছে টু কোয়ারেল। ওকে, এখানে কারণ এখানে এই ফরওয়ার্ড এর মধ্যে নেগেটিভের অর্থটা বিদ্যমান, সেখানে আর বাড়তি নট বসবে না। নিচে কিছু বাড়তি কথা এসে গেছে, তোমরা এটা পড়ার, ছোট ছোট যে লেখাটা আছে এটা পড়ার প্রয়োজন নাই। রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করা হলে আমরা এই এটার মধ্যে আমরা মূল ভার্ব দিয়ে এবং নেগেটিভ মূল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ। এখন আমরা জানবো হচ্ছে কোন সেন্টেন্সের মধ্যে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কাউকে সম্বোধন করা হয়, ও ভাই, ও বোন, ও ও বা এই জাতীয় কোনো কিছু দিয়ে, কোনো শব্দ দিয়ে যদি সম্বোধন করা হয়, তাহলে সেটাকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব সেটা আমরা একটু দেখব। তো রোলটা একটু বড় আর কি, তোমাদের বুঝতে কষ্ট হতে পারে, সমস্যা নেই, রোল বড় হলেও তোমাদের ভয়ের কিছু নেই, আমি উদাহরণের মধ্যে এটা তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেব। তবে একটু পড়ে শুনে। রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করা হলে ইনডাইরেক্ট স্পিচে সেন্টেন্সের শুরুতে অ্যাড্রেসিং যোগ রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, না থাকলে তো লেখা যাবে না, অ্যাজ যোগ যে ওয়ার্ড দ্বারা সম্বোধন করা হয়েছে সেই ওয়ার্ডটি, তারপরে লিখবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব টু এবং রিপোর্টিং ভার্বের পর থেকে শেষ পর্যন্ত। কথাটা অনেক লম্বা এবং একটু যারা মানে আগে থেকে জানা নেই আর কি ভয়েস চেঞ্জ, তাদের এটা কথাগুলো পেঁচানো মনে হতে পারে। তো আমি এই উদাহরণের মধ্যে প্যাঁচ খুলে দিচ্ছি। মোহনা সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি, মোহনা তাদেরকে বলল বন্ধুরা আমাকে সাহায্য করো। দেখো এখানে ফ্রেন্ডস দিয়ে, এই ফ্রেন্ডস ওয়ার্ডটা দিয়ে কি করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। এরকম যদি সম্বোধন করা হয় তাহলে আমাদেরকে লিখতে হবে, এটার শুরুতে লিখতে হবে অ্যাড্রেসিং আর অবজেক্ট, অ্যাড্রেস শুরুতে অবজেক্ট অ্যাড্রেসিং লিখতে হবে, তারপর পরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং নিচের দিকে আরেকটা ওয়ার্ড লিখতে হবে অ্যাজ। এখানে আমরা
অ্যাড্রেসিংটা নিজের থেকে লিখেছি আর এই অ্যাজটা নিজের থেকে লিখেছি। তাহলে অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস। বাকি ফরের যে অংশটা এটা নিয়ে আর ঝামেলা নাই। মোহনা রিকোয়েস্টেড দ্যাম টু হেল্প হার, মোহনা রিকোয়েস্টেড দ্যাম টু হেল্প হার, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সেইটা রিকোয়েস্টেড হয়ে গেছে অবজেক্ট, আর হেল্প মি হচ্ছে হেল্প হার, এটা মিটা হচ্ছে ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম। এটা রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সনগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন হয়ে যায়। মি যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে সেই জন্য এখানে শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। বাকি পরের অংশ নিয়ে সমস্যা নাই, সমস্যা হচ্ছে প্রথম অংশ নিয়ে। প্রথম অংশের মধ্যে এই অ্যাড্রেসিং এই ওয়ার্ডটা এবং অ্যাজ এই দুটোই নিজের থেকে লিখতে হবে, বাকি দ্যাম আর ফ্রেন্ডস তো এখানে আগে থেকেই আছে। তাহলে শুরুতে অ্যাড্রেসিং লিখতে হবে, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, এখানে দ্যাম আসি বিদায় লিখেছি, যদি না থাকে অসুবিধা না লেখা যাবে না। তাহলে অ্যাড্রেসিং যোগ রিপোর্টিং ভার্বের অবজেক্ট যোগ অ্যাজ যোগ যে ওয়ার্ড দ্বারা সম্বোধন করা হয়েছে, এখানে ফ্রেন্ডস দ্বারা সম্বোধন করা হয়েছে সেই জন্য এখানে ফ্রেন্ডস বসেছে। যদি এখানে বয়েজ দ্বারা সম্বোধন করা হতো তাহলে এখানে বয়েজ বসতো। যদি এখানে পিপল বা অন্য কিছু দ্বারা যদি সম্বোধন করা হতো তাহলে এখানে সেই ওয়ার্ডটাই বসতো। আশা করি বুঝতে পেরেছো। এখানে শুরুতে সামান্য একটু ঝামেলা আর কি, তবে এটা বেশি কোনো বড় কোনো ঝামেলা নয়। এটা একটা দুইটা উদাহরণ করলে বাকি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডাইরেক্ট করার সময় স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ব্যবহার করতে হয়। এটা জটিল না, এটা তোমাদের বুঝে আসবে। তোমরা রোলটা, আমি তো ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য একটু দ্রুত বলতেছি আর কি, তোমরা ধীরে ধীরে দেখবে, তোমরা একটু ফস করে করে দেখবে, তাহলে তোমাদের ভালো করে বুঝে আসবে আর কি। তো আমি উদাহরণ দিয়ে দিই। দেখো এখানে মিতু সেড টু দ্য টিচার, স্যার লেন্ড মি ইউর ফ্যান প্লিজ। মিতু শিক্ষককে বলল, স্যার আমাকে প্লিজ আমাকে আপনার কলমটা ধার দেন। প্লিজ মানে লেন্ড মানে ধার দেওয়া, লেন্ড ধার দেওয়া। তো এখানে এই যে অন্যান্য অংশ কোনটা কিভাবে পরিবর্তন হবে সেটা তো তোমরা একটু আগেই শিখেছ। আমি এখন এইটা নিয়ে কথা বলবো, স্যার নিয়ে কথা বলবো। তো নিয়মটা কি? নিয়ম হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি স্যার থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় এই স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট লিখতে হয়। বাকি আর কোনো পরিবর্তন নেই, সব আগের মতোই হবে। তাহলে যেহেতু এখানে স্যার আছে আমরা কি লিখবো? মিতু রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি। মিতু সেইটা রিকোয়েস্টেড হয়ে গেছে, দ্য টিচার এই স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট লিখতে পারো। রেসপেক্টফুলি এর পরিবর্তে উইথ রেসপেক্টও লেখা যাবে। টু ল্যান্ড হার হিজ পেন, ল্যান্ড হার, এই যে মি হচ্ছে ফার্স্ট পারসন সেই জন্য মিতু যেহেতু মেয়ের নাম সেই জন্য এটা মিতুকে অনুসরণ করে এটা হার হয়ে গেছে, অর্থাৎ মিতু তো নাউন, এখানে আমরা প্রনাউন ব্যবহার করেছি আর কি। আর ইউর এটা হচ্ছে সেকেন্ড পারসন। সবসময় মনে রাখবে রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেকেন্ড পারসনের প্রনাউন থাকবে ইউ, ইউর, সেগুলো রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকবে, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য টিচার, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে চেঞ্জ হয়ে যাবে। এখানে হিজ বলতে টিচার, শিক্ষক। আশা করি বুঝতে পেরেছো, এখানে আর কোনো বাড়তি কথা নাই। রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট আমরা বাড়িয়েছি স্যারের কারণে। আরেকটা দেখো, এই সেন্টেন্সটাই আগের সেন্টেন্সটাই যদি আমরা মিতু জায়গাতে যদি আমরা একটা পুরুষ লিখি, মিন্টু লিখতাম, মিতু জায়গাতে যদি মিন্টু হইতো তাহলে আনসারটা কেমন হইতো? মিন্টু রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট টু ল্যান্ড হিম হিজ পেন। দেখো এখানে একটা বিষয় একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে এই যে এমটা কেন দিলাম, এখানে টিটা কেন দিলাম। তোমার এরকম দিতে হবে যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং একই নাম্বার হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিপোর্টিং ভার্বের অবজেক্টও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে তো হিম, হিজ, তাকে, তার, তাকে, তার, 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 তার মানে কার? এখানে মিন্টুর নাকি টিচারের? এটা আমরা বুঝতে কষ্ট হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, এখানে হিম বলতে যাকে বোঝানো হয়েছে তার নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরটা দিয়ে দিতে হবে, বড় হাতের বর্ণটা দিয়ে দিতে হবে। আর হিজ বলতে যাকে বোঝানো হয়েছে তার নামের বা তাকে যেই নামে এখানে উল্লেখ করা হয়েছে আর কি, তার নামের প্রথম বর্ণটা এখানে দিয়ে দিতে হবে। আমি লাল করে দিয়েছি বোঝানোর জন্য, তোমরা আবার লাল করিও না, তোমরা লাল করার প্রয়োজন নাই, আমি বোঝানোর জন্য এখানে লাল করে দিয়েছি আর কি। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে
যদি এটা এমটা না দিতাম তাহলে অর্থটা বুঝতে একটু কষ্ট হয়ে যেত। অর্থটা হয়তো কি, মিন্টু শিক্ষককে রিকোয়েস্ট করলেন সম্মানের সাথে তার কলমটা তাকে দেওয়ার জন্য, তার কার কলমটা কাকে দেওয়ার জন্য, এটা কেমন একটা ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে। সেই জন্য এম দিয়ে বুঝবো আমরা মিন্টুকে, টু ল্যান্ড হিম, মিন্টুকে দিতে হিজ ফ্যান, অর্থাৎ টিচারের ফ্যান। কথা শেষ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ, এটার আরেকটা অংশ রয়ে গেছে, লেট দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে লেট দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় সেটা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।